হে এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল লস্ট মোটিভেশন। আজকের আমাদের আলোচনা টপিক রয়েছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023 এবং 24 সালের যতগুলো আমাদের কোশ্চেন পেপার রয়েছে, প্রায় 42টার মতো রয়েছে। এই সমস্ত কোশ্চেন পেপার থেকে ভয়েস চেঞ্জগুলোকে একত্রিত করা হয়েছে এবং এই সমস্ত ভয়েস চেঞ্জ টোটাল কনসেপ্টের সঙ্গে আমরা এটা সমাধান করব, যাতে করে তোমাদের এখানে কনসেপ্টটাও ক্লিয়ার হয় এবং এই রিলেটেড কোনো যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা ডাউটটা যাতে তোমাদের ক্লিয়ার হয়। তো এটা একটা মাধ্যমিকের আগে একটা ফাইনাল, তুমি ধরে নাও যে ভয়েস চেঞ্জের উপরে এটা একটা ফাইনাল ক্লাস, যার উপর তুমি তোমার ডাউটটা একেবারে ক্লিয়ার করতে পারো। আর এখান থেকে তুমি কমনও ধরতে পারো যে ধরনের ভয়েস চেঞ্জ আমি এখানে করাবো, এই ধরনের ভয়েস চেঞ্জটাই আগামী মাধ্যমিকে আসবে আর কি। তো এরপরে ভয়েস চেঞ্জ, তারপরে তোমার যে জয়নিং, এগুলো যত কিছু আছে সব কিছুর উপর কিন্তু একটা করে আমি ক্লাস নিয়ে আসবো আর কি। এটা তুমি ধরতে পারো একটা রেমেডিয়াল ক্লাস, আর একটা হচ্ছে ফাইনাল রেমেডিয়াল ক্লাস আর কি। তো চলো সমাধান করি। তো ভয়েস চেঞ্জ সমাধান করার সময় আগে আমাকে ভয়েসের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, না হলে কী হয় বলো তো, তুমি রুলসটা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারবো না। গ্রামারে কী হয় যে গ্রামারে রুলস তো আমাকে জানতে হয় বটে, কিন্তু কিন্তু ওই রিলেটেড যে জিনিসটা আমি যে টপিকের উপর করতে চলেছি সেই টপিকের কনসেপ্টটা জানা কিন্তু খুব জরুরি, জানতেই হবে, না হলে তুমি তোমার ভুলটাকে শুধরাতে পারবে না। ওই জন্য এখানে কনসেপ্ট নিয়ে আলোচনা করতে গেলে আমি হালকা করে তোমাদেরকে বলতে চাইছি যে অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ কী কনসেপ্টের উপরে কাজ করে এবং ভয়েস চেঞ্জ ইংরেজি গ্রামারের দরকারই বা কেন, বা ভয়েস চেঞ্জ শিখে আমরা আমাদের জীবনে কী করে ভয়েস চেঞ্জটা অ্যাপ্লাই করি, এটা তোমাদের এখানে বলতে চলেছি আর কি। ভয়েস চেঞ্জের উপর আগে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে নিই, ঠিক আছে? এই কনসেপ্ট নিয়ে আলোচনা করতে গিয়ে আমি তোমাদের যেটা বলতে চাইছি, একটা গল্প ভাবো তো মনে মনে, যে আমরা দুজন বন্ধু আছি, ঠিক আছে? একটা দৃশ্য দেখছি। দৃশ্য কি, যে একটা ছেলে আছে, ছেলেটার নাম ধরো জয়কৃষ্ণ, ঠিক আছে? ও কী করলো, এখানে একটা ইঁদুর আছে, ঠিক আছে? আমি কী করলাম যে র্যাট, একটা ইঁদুর আছে। জয়কৃষ্ণা ইঁদুর আর কী করলো, ও হেঁটে গেল, গিয়ে ইঁদুরটাকে মেরে দিল, ঠিক আছে? তো এই যে আমরা দুজন বন্ধু দাঁড়িয়েছিলাম, যে পুরো ঘটনাটাকে দেখলাম, এই পুরো ঘটনাটাকে কিভাবে একটা বাক্যের মাধ্যমে ফ্রেমবন্দি করো বলো তো? তো তুমি তো বলেছো ইংরেজিতে যদি বাক্য তৈরি করতে গেলে আমাকে কী করা হয়, সাবজেক্ট আগে দিতে হয়, তারপরে ভার্বে রাখতে হয়, তারপরে অবজেক্ট দিতে হয়। এবার এই জায়গাতে সাবজেক্টকে তুমি বলে স্যার জয়কৃষ্ণা, যেহেতু ও কাজটা করছে তো আমি লিখলাম জয়কৃষ্ণা। তারপরে ভার্ব কী কাজ করলো, মারা কাজটা করলো, তো আমি লিখলাম কিল্ড, এটা V2 করলাম। তারপরে কী কাজটা করলো, দেখো আমি নিয়ে আসলাম এখানে র্যাট, মানে এ র্যাট। দেখো এই ঘটনাটাকে আমি যেই একটা ক্যামেরাবন্দি তো না, একটা ফ্রেমবন্দি যখন করতে গেলাম বাক্যের মাধ্যমে, তখন আমাকে এভাবে লিখতে হলো, তাই না? তো এইরকম বাক্যকে গ্রামারে বলা হয় অ্যাক্টিভ স্ট্রাকচার। ভয়েসের ভাষা থেকে কী বলা যাবে, অ্যাক্টিভ স্ট্রাকচার বলা যাবে। আর এই অ্যাক্টিভ স্ট্রাকচারের মধ্যে আমি মেনলি কী বলতে চাইছি, মেনলি সাবজেক্ট সম্পর্কে বলতে চাইছি। এখানে সবথেকে বেশি যেটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা সবসময় সাবজেক্টকেই দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে সাবজেক্ট সম্পর্কে আমি বললাম। তো এটা একটা ঘটনা হলো। তার সঙ্গে একটা ঘটনা আর দেখি, যে আমরা দুজন বন্ধু আছি, এই দুজন বন্ধু কোথাও গিয়েছিলাম ধরো, এসে দেখলাম যে ইঁদুরটা মরে আছে, ঠিক আছে? ইঁদুরটা যেটা আছে, ইঁদুরটা অলরেডি মারা গেছে, ঠিক আছে, মানে মরে আছে। তো একটু আগে যেটা দেখছিলাম জয়কৃষ্ণা যে কাজটা করছিল, আমি এসে দেখলাম যে ওই কাজটা অলরেডি কেউ করে গিয়েছে। কে করে গেছে আমি জানি না। তার মানে আমি দ্বিতীয় ঘটনাতে এসে দেখলাম যে জয়কৃষ্ণা যে কাজটা করছিল অলরেডি নিচে ওই কাজটা করা হয়ে গেছে। তার মানে নিচে দেখলাম যে কাজটা যখন হয়ে গেছে, তখন আমি এই বাক্যটা কীভাবে ফ্রেমবন্দি করব? তাহলে এই বাক্যটাকে ফ্রেমবন্দি করতে গেলে আমাকে এখানে প্যাসিভ স্ট্রাকচার নিতে হয়। কেন? এখানে আমি কাজকে গুরুত্ব দেবো। তখন আমি কী বলবো, যে এ র্যাট ওয়াজ কিল্ড। এবার বাই জয়কৃষ্ণা আছে না কি আছে, ওটা পরের গল্প, ঠিক আছে? তার মানে এইখানে নিম্ন বাক্যতে কিন্তু আমি সাবজেক্টকে গুরুত্ব দিইনি। এই নিম্ন বাক্যে কিন্তু এই যে কাজটা হয়েছে, এই কাজকে গুরুত্ব দেওয়া হয়েছে। বুঝা গেল? তো যে বাক্যের স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমি শুধু কাজকে গুরুত্ব দিব, সেটাকে আমি কী বলবো, প্যাসিভ। এটা হলো প্যাসিভ স্ট্রাকচার। আর আমরা আমাদের জীবনে এই দুরকমভাবে কথা বলি, তিন রকম কোনো পন্থা নাই। আমি স্কুল গেলাম, স্কুল গিয়ে দেখলাম যে আমাদের স্কুলের স্টেজটাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে। তো কোনো ছাত্রের দল হতে এসে সেই স্টেজটাকে সুন্দর করে সাজিয়েছে, তাই না? তো ছাত্ররা যে কাজটা করছিল একটা টাইমে, আমি এসে দেখলাম যে ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়া কাজ আমি যখন দেখছি, তখন ওই জিনিসটাকে আমি কীভাবে মানে ব্যক্ত করব? তখন তোমাকে প্যাসিভের সাহায্য নিতে হবে। তার মানে আমি যেটা বলতে চাইছি, অ্যাক্টিভ ভয়েস মানে সবসময় সাবজেক্ট সম্পর্কে বলবো, আর প্যাসিভ ভয়েস মানে সবসময় কাজ সম্পর্কে বলবো। এবার এখানে তোমাকে যেটা খুব ধ্যান দিয়ে দেখতে হবে কি জানো, যে এখানে স্ট্রাকচারের পরিবর্তন কি জানো, সেখানে স্ট্রাকচারের পরিবর্তন হচ্ছে B+V3।
তুমি যেখানে B+V3 পেয়ে নিবা সাবজেক্টের মধ্যে, এই সেন্টেন্সটার মধ্যে, তাহলে ভেবে নাও যে ওই সেন্টেন্সটাকে তুমি আর সাবজেক্ট সম্পর্কে বলছো না, কার সম্পর্কে বলছো। যেমন আগের বাক্যতে যখন কি ছিল, এখানে ডুয়ার কি ছিল, ডুয়ার মানে যে করে, এখানে ডুয়ার ছিল কি যে কৃষ্ণ, মানে ও ঋতুটাকে মারার কাজটা করেছে, যে কৃষ্ণ ডুয়ার। কিন্তু নিচের বাক্যতে এ র্যাট কিন্তু ডুয়ার নয়, এ র্যাট কিন্তু ডুয়ার নয়। কী করে বুঝলাম স্যার? কেন যে দেখো এই বাক্যে B+V3 আছে, তার মানে B+V3 আগে যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টটা তৃতীয় কোনো পক্ষ দ্বারা প্রভাবিত হয়েছে। কার দ্বারা হয়েছে? উল্লেখ থাকতেও পারে, উল্লেখ নাও থাকতে পারে। ঠিক আছে, তার মানে ওই জন্যই বলা হয় B+V3 মানে হচ্ছে করা হলো। ঠিক আছে, এর মধ্যে করা হলো, তার মানে ভেবে নাও যে বি কিল্ড, এর মানে ধরে নাও কি মারা হলো। তো উত্তর আসতে পারে কি মারা হলো, কি এর অ্যান্সার এবারে দিলাম। তাহলে দেখো এ র্যাট, একটা ইঁদুর মারা হলো। র্যাটটা কি? র্যাটটা হচ্ছে আমার সিঙ্গুলার, তাহলে এখানে কি হতে পারে? এখানে হয় ইজ হতে পারে, না ওয়াজ হতে পারে, তাই না? তাহলে কি আমি বললাম যে র্যাট ওয়াজ কিল্ড, যদি পাস্টে বলতে চাই তো ওয়াজকে নিব, প্রেজেন্টে বলতে চাই তো ইজকে নিব। ঠিক আছে, এর মারা হলো মানে কার দ্বারা মারা হলো? বাই সামওয়ান। ঠিক আছে, প্যাসিভ স্ট্রাকচারে সাবজেক্টের কোনো গুরুত্ব থাকে না। আর যেখানে B+V3 আছে ওর সাবজেক্টটা কিন্তু কোথায় হবে? সব থেকে লাস্টে তুমি দেখতে পাবা। এখানে ডুয়ার, এর র্যাটটা কিন্তু ডুয়ার নয়। এইটুকু কনসেপ্ট বোঝা গেছে তোমাকে, আশা করি বুঝতে পারছো এইটুকু কনসেপ্ট। ঠিক আছে, প্রথমে আমরা জানলাম যে ভয়েস চেঞ্জ কোনটাকে বলছি, বলতে মানে ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ মানে কি আর প্যাসিভ মানে কি। ঠিক আছে, এবার দ্বিতীয় তোমাকে বলি যে বলছি যে প্যাসিভ বাক্য মানে একটু আগে জানতে পারলাম কি প্যাসিভ বাক্যের আগে এরকম স্ট্রাকচার থাকবে আর এটা নন ডুয়ার থাকবে। ঠিক আছে, আগে প্যাসিভ স্ট্রাকচার মানে দেখবা B+V3 থাকবে। যে সেন্টেন্সে B+V3 নেই ওই সেন্টেন্স কোনো দিন প্যাসিভ হতে পারে না। তো কীরকম? তো আমি তোমাকে বলছি যে বি ভার্ব আন্ডারে দেখো কারা কারা পড়লো বলতো? অ্যাম, ইজ, ওয়াজ, ওয়ার, তাই না? তো এগুলোকে যদি বলা হয় V1 কারা কারা পড়লো? V1 পড়লো অ্যাম, ইজ, আর, তাই না? V1 কারা কারা পড়লো? অ্যাম, ইজ, আর। আচ্ছা, V2 কারা কারা পড়লো? ওয়াজ, ওয়ার। আচ্ছা, V3 তাহলে V3 বিন, এই সব কটা V3 বিন। আর ভার্বের সঙ্গে আইএনজি দেখো বিং। আর ভার্বের সিঙ্গুলার প্লুরাল ফর্ম বলতে গেলে দেখো অ্যাম, ইজ আর ওয়াজ, এরা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর ওয়ার এরা হচ্ছে প্লুরাল ফর্ম। ঠিক আছে, তো এগুলো বলা মানে কি? দেখো বি ভার্বের দেখো 5টা ফর্ম থাকে, যে কোনো ভার্বের 5টা ফর্ম থাকে, তো এরা হচ্ছে সব 5টা ফর্ম। তুমি কোথাও দেখতে পাবা হ্যাভ আছে, হ্যাপের পরে V3, তখন এটা অ্যাক্টিভে আছে। কী করে বুঝলাম? কারণ এখানে B+V3 নেই। আবার যখন এটাকে প্যাসিভ করতে যায় তখন হ্যাভ প্লাস বিন নিই, তারপরে V3 নিই, তাই না? তো দেখো এই যে বিন+V3 আছে, তো বিটা কি? বিটা তো ভার্বেরই একটা, বি ভার্বের একটা অংশ, তাই না? এই যে দেখো, তো আলটিমেট আমার বক্তব্য কি, যে সেন্টেন্সে তুমি দেখতে পাবা B+V3 আছে ওই সেন্টেন্সটা প্যাসিভ। ঠিক আছে, আর প্যাসিভ যদি করতে হয় তাহলে আমাকে এই স্ট্রাকচারটা আমাকে নিয়ে আসতে হয়। ক্লিয়ার? এটুকু আশা করি বুঝে গেছে। অল্প করে শর্ট করে যেটুকু পারলাম তোমাকে এইটুকু বলার চেষ্টা করলাম। এবার তোমাকে যেটা বলছি একটু ধ্যান দিয়ে দেখো। বি ভার্বে 5টা ফর্ম থাকে, ঠিক আছে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো যেটুকু বোঝা গেলে ভয়েস চেঞ্জ করবো কীভাবে স্যার। দেখো ভয়েস চেঞ্জের মোটামুটি একটু কনসেপ্ট বোঝা গেল। এবার ভয়েস চেঞ্জটা কীভাবে করব। তো ভয়েস চেঞ্জ করার আগে তোমাকে একটু জানতে হবে কি, যে কোনো সাবজেক্ট তারপরে ভার্ব, মানে যে কোনো সেন্টেন্স যেভাবে তৈরি হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই না? এবার তোমাকে বলি এই অবজেক্টকে নিয়ে হালকা তোমাকে একটু বিস্তারিত তথ্য ক্লিয়ার করতে হবে। কি জানো? সাবজেক্ট কী করলো? ও ভার্বকে সাথে নিয়ে কোনো একটা কাজ করবে অবজেক্টের উপর, তাই না? এই অবজেক্ট পজিশনে তুমি দুই রকম অ্যান্সার পাবা। কি? একটা তুমি হটের অ্যান্সার পাবা এই অবজেক্টের মাঝখানে, মানে অবজেক্টেই আর কি, অবজেক্ট পোর্শনেই। তারপর তুমি হু এর অ্যান্সার পাবা আর হুমের অ্যান্সার পাবা, এই 3টার অ্যান্সার পাবা। এই তিনটাই অ্যান্সার পেতে পারো, অথবা একটা করেও পেতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটাও পেতে পারো। আর একটা অ্যান্সার পেতে পারো কি হোয়েন, হোয়ার, হাউ আর হয়। ঠিক আছে, তো অবজেক্টে তুমি এগুলোরও একটা করে অ্যান্সার পেতে পারো, অথবা সব কটার অ্যান্সার একসঙ্গে পেতে পারো। যেমন আমি যদি তোমাকে বলতে চাই যে একটু আগে যে উদাহরণটা দিলাম, যে কৃষ্ণা কিল্ড এ র্যাট, তো দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, পরবর্তী অংশ আমরা অবজেক্ট বলে জানি। দেখেন অবজেক্টের শুধু তো কার অ্যান্সার, দেখো শুধু হটের অ্যান্সার আসে, কি মারলো? এ র্যাট, তো শুধু হটের অ্যান্সার আসলো। আচ্ছা, এর সঙ্গে আমি লিখতে পারি কি, যেটা হয় আর কোথায় মারলো, তো আমি লিখলাম অ্যাট হিজ রুম, দেখো এটা হয়ের অ্যান্সার চলে আসলো। বলতে চাইছি দুটো একটা করে থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, সবটা একসঙ্গে থাকতে পারে। এবার দেখো হয়নের অ্যান্সার দিই অ্যাট 10 AM,
তো এটা আবার হয়নি অ্যান্সার চলে আসলো, তাই না? এরকম করে হাউ, হয় সব কটা অ্যান্সার যোগ করতে পারি, ঠিক আছে? এরকম আর কি বাক্যগুলো আমাদের হয়, অবজেক্টে আমরা এরকম জিনিসগুলো পাওয়া যায়। তো এই অবজেক্টটা ক্লিয়ার আছে তোমাদের কাছে? এই অবজেক্টে দেখো, এই অবজেক্টে এত কিছু পাওয়া যায়। তার মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টে তুমি হট, হু, হুমের অ্যান্সার পাবা, আর হোয়েন, হোয়ার, হাউ আর হয়, এই কটা অ্যান্সার তুমি পাবা। একসঙ্গে পেতে পারো আর একটা একটা করে পেতে পারো। এবার তোমার কাজ হচ্ছে যে যখন ভয়েস চেঞ্জ যখন করতে যাবে কিনা, যদি সাপোজ হচ্ছে কি আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, তখন তোমার উচিত ওই ভার্বের পরে অবজেক্টের মধ্যে হট, হু আর হুম এই তিনটার মধ্যে কোনো একটা অ্যান্সার আছে কিনা। এই তিনটার মধ্যে তিনটাই যদি থাকে তাহলে যে কোনো একটাকে নিয়ে কাজ করো, আর নাহলে একটা পাবা, বেশিরভাগ একটা পাবা। তো এই তিনটার মধ্যে কোনো একটা অ্যান্সার আছে কিনা, যদি অ্যান্সার না থাকে তাহলে ওর ভয়েস চেঞ্জ যাবে না। যদি তুমি অবজেক্টের মধ্যে হট, হু আর হুম যে কোনো একটা যদি অ্যান্সার না পাও তাহলে কিন্তু সেটা ভয়েস চেঞ্জ কোনো মতেই সম্ভব নয়। তো এটাকে গ্রামাটিক্যালি ভাষায় বলা হয় ট্রানজিটিভ অবজেক্ট। যদি এগুলো অ্যান্সার পাওয়া যায় তো একে বলা হয় ট্রানজিটিভ অবজেক্ট, আর ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর হোয়েন, হোয়ার, হোয়ার এগুলোকে গ্রামাটিক্যাল ভাষাতে বলা হয় ইনট্রানজিটিভ অবজেক্ট, আর এই ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? এবার এমন একটা অবজেক্ট পেলাম যেখানে এগুলোর অ্যান্সার নেই, তাহলে ওটা ভার্ব তোমার হলো ইনট্রানজিটিভ ভার্ব। এমন একটা অ্যান্সার পেলাম যে ওখানে হট, হু, হুমের অ্যান্সারটা আছে, তখন ওটা হলো তোমার ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? তো গ্রামাটিক্যালি নাম তো বলে দিলাম, কিন্তু আসল জিনিসটা হচ্ছে এটা আর কি। তো এখানে তোমাকে একটা বাক্য যদি নিতে হয়, দেখো তো আমি এই পুরো বাক্যটাকেই নিচ্ছি। তো এই পুরো বাক্যের মধ্যে জয় শ্রীকৃষ্ণ কিল্ড, ঠিক আছে, কিল্ড এ র্যাট অ্যাট হিজ হোম অ্যাট 10 AM, ঠিক আছে? তো এত বড় যে অবজেক্টটা পেলা, তো এত বড় অবজেক্ট দেখে তুমি ভয় পাবা না। তোমাকে খুঁজতে হবে যে হট, হু আর হুমের অ্যান্সারটা তুমি কোথায় পাচ্ছ। তো কিল, তো হটের অ্যান্সার কোথায় পেলে? এ র্যাট মারলো, হত্যা করলো। কি হত্যা করলো? তুমি বলো এ র্যাট হত্যা করলো, তো তুমি হটের অ্যান্সার পেয়ে গেলা, তাই না? হটের অ্যান্সার যখন পেলা তখন ওই অ্যান্সারটাকে আগে এখানে লিখে নাও। তো দেখো এ র্যাট, আর্টিকেল সহ লিখে নিতে হবে। আর্টিকেল থাকলে লিখবো, না থাকলে না লিখবো। তো এ র্যাট নিলাম, ঠিক আছে? তারপরে আমার কী করতে হবে? একটা হেল্পিং ভার্ব বসাতে হবে টেন্সের অ্যাকর্ডিং। দেখো কোন টেন্স অ্যাকর্ডিং? উক্ত আগের ভার্ব যেটা আছে না, এই ভার্বটা দেখো, এই ভার্বটা V1 থাকলে এখানে অ্যামিজারের মধ্যে কিছু একটা নিব, এখানে V2 থাকলে ওয়াজ ওয়ারের মধ্যে কিছু একটা নিব, ঠিক আছে? আর এখানে যদি অলরেডি যদি কোনো হ্যাভ ভার্ব থাকে বা কোনো মডেল ভার্ব থাকে, তাহলে ওই মডেল ভার্বটা এখানে নিয়ে নিব, যেটা সাধারণ নিয়ম, তোমরা ক্লাসে হয়তো শিখে নিয়েছো অলরেডি এতদিন। তো আমি এখানে কিন্তু যদি V2 আছে তো আমি কি নিলাম? এখানে ওয়াজ নিলাম। ওয়াজ কেন নিলাম? কারণ এখানে র্যাট সিঙ্গুলার আছে। তো এ র্যাট ওয়াজ, এবার এই V3টাকে মানে এই V2টাকে V3 করে দাও, তাহলে দেখো এ র্যাট ওয়াজ কিল্ড হলো। আর বাকি তুমি যেটা হোয়ার আর হোয়েনের যে অ্যান্সারগুলো পাওয়া যায়, আর যদি থাকে বর্তমান, তাহলে এই সব কটাকে তুমি কী করবা? এই V3 পরে রেখে দিবা। তাহলে রেখে দিলাম কি? অ্যাট হিজ হোম অ্যাট 10 AM হলো, এটা হয়ে গেল। তারপরে কী করতে হবে তোমাকে? তারপরে একটা সুইটেবল প্রিপোজিশন নিতে হবে, যেটা সাধারণত আমরা বাই বলি। তো ওখানে শুধু বাই তো হবে না, তাই না? বাই কার ক্ষেত্রে হয়? বাই তোমার কোনো ক্ষেত্রে লিভিং অবজেক্টকে নির্দেশ করে, তখন বাই হয়, ঠিক আছে? টু কার ক্ষেত্রে হয়? নানের পরে টু হয়, বা ম্যারিডের পরে টু হয়, ঠিক আছে? এই V3 জায়গাগুলো থাকলে। আচ্ছা অ্যাট কোথায় হয়? যখন কোনো আমাকে সামথিং বোঝায় তখন অ্যাট হয়, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করতে তো আমরা দেখে নিচ্ছি কোথায় কী হচ্ছে। ইন কোথায় বসবে? ইন যদি কোনো কিছু আমাকে মিডিয়াম বলে তখন ইন হয়। আর সব থেকে লাস্টে উইথ কত হয়? যখন কোনো আমাকে টুলস কিছু বলে ওখানে আমরা উইথ বসাই। তো বেসিক্যালি এখানে কি জয় কৃষ্ণা পার্সন আছে, তাহলে এখানে কী দেবো? আমি বাই দিব, বাই জয় কৃষ্ণা। দেখো কীভাবে ভয়েস চেঞ্জ করলাম, বোঝা গেল? এই কনসেপ্টটা খুব খুব জরুরি আর কি তোমাকে যে কোনো ভয়েস চেঞ্জ করার সময়। দেখো সেন্টেন্স যতই বড় হোক না কেন ভয় পাবো না, ঠিক আছে? তোমাকে অবজেক্টের তাহলে এই দুটোর অ্যান্সার খুঁজতে হবে। তো চলো এটার মাধ্যমে আমরা এই ভয়েসগুলো সমাধান করি। এটা মুছে দিই, ঠিক আছে? বোর্ডটা কিচিমিচি হয়ে গেল। তোমাদের কিছু নোট আউট করা থাকলে অবশ্যই নোট আউট করে নাও। আচ্ছা দেখো এই লাইনটা পড়ো। সামওয়ান সাবজেক্ট, ভার্ব নিচ্ছে। আচ্ছা কি রোড দিস লেটার, কি লেখলো? দেখো এটা আমরা হঠাৎ অ্যান্সার দিচ্ছে। আর দেখো এটা বাকিটা আমাকে কিস অ্যান্সার দিচ্ছে? দেখো তো বাকিটা আমাকে অ্যান্সার দিচ্ছে, দেখো যে ইন দ্য 19th century। দেখো এটা আমরা হোয়েনের অ্যান্সার দিচ্ছে, তাই না? তবে একটা জিনিস আর তুমি মনে রাখো যে হোয়েন, হোয়ার, তারপরে হাউ, হয়, এগুলোর অ্যান্সার পাওয়ার সময় তুমি দেখবা যে কোনো না কোনো প্রিপোজিশন দিয়ে করে কিছু স্টার্ট হয়, প্রিপোজিশন দিয়ে স্টার্ট হবেই। আর মনে রাখবা যদি ভয়েস চেঞ্জ যখন করো কি না, ভয়েস চেঞ্জ করার পরে যখন তুমি অবজেক্ট পজিশনে যদি কোনো প্রিপোজিশন পেয়ে যাও, তাহলে ওই ভয়েস চেঞ্জটাকে তোমাকে সাবধানে করতে হবে। কেন? এখানে কন্ডিশন দুটো বেরিয়ে আসবে। হয় ওই প্রিপোজিশনটা তোমার ফ্রেজাল ভার্বের অংশ আছে, আর না হলে ওই প্রিপোজিশনটা এমনি নিজে একটা প্রিপোজিশন, ইন্ডিপেন্ডেন্ট প্রিপোজিশন আছে। ইন্ডিপেন্ডেন্ট প্রিপোজিশন থাকলে ওর পরবর্তী অংশ আর ভয়েস চেঞ্জ যাবে না। যেমন দেখো এখানে ইন আছে প্রিপোজিশন, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রিপোজিশন। কেন? যে এ কারোর সঙ্গে লিঙ্ক নেই, মানে এটা ফ্রেজাল ভার্ব নেই,
তাই না? তাহলে এই পুরো অংশটা তোমার হয়ে গেল, পুরো অংশটা এটা বাদ পড়ে গেল, মানে এটাকে তুমি সাবজেক্ট হিসাবে আর নিতে পাবা না। একে তোমার কোথায় রাখতে হবে, একে তোমার V3 পরে তোমাকে কি করতে হবে, রেখে দিতে হবে। বুঝা গেল? আর তুমি দেখবা সেন্টেন্স যতই বড় হোক না কেন, এখানে ইন অন কোনো না কোনো প্রিপোজিশন লাগিয়ে সেন্টেন্সটাকে বড় করে দিবে। আর তোমাকে কি বললাম যে অবজেক্ট পজিশনে তুমি যদি কোনো প্রিপোজিশন পেয়ে যাও, তাহলে তোমাকে একটু ভাবতে হবে যে ভয়েস সেন্টেন্স কীভাবে হবে। এবার ওখানে কন্ডিশন দুটো বেরিয়ে আসবে, যেমন ফ্রেজাল ভার্ব, যেমন দেখো গেভ আপ, আপার প্রিপোজিশন, কিন্তু এখানে আর প্রিপোজিশন হিসেবে কাজ করবে না। এ কী হয়ে গেল, এই পুরোটা ফ্রেজাল ভার্ব হয়ে গেল। ঠিক আছে, তো এ আর প্রিপোজিশন থাকলো না, এ একটা পুরোপুরি ওয়ার্ড হয়ে গেল। এটা ব্যাপার আলাদা, একটু পরে প্র্যাকটিস করছি আমরা। আর ইন্ডিপেন্ডেন্ট প্রিপোজিশন থাকলো মানে কি, আর ওর ভয়েস চেঞ্জ যাবে না, তখন ওকে কী করবো, ওকে V3 পরে আমরা রেখে দিব। যেমন আমি এইটাতে করে দেখাচ্ছি, দেখো কীভাবে করবো। তখন আমি হটের অ্যান্সার কী পেলে বলো তো, হটের অ্যান্সার আছে দিস লেটার, তুমি লিখে নাও দিস লেটার। লিখলাম রোট, এটা V2 আছে, তো ওই অ্যাকর্ডিং আমি কী নিব, একটা বিভার কী নিব, ওয়াজ নিব। তারপর দেখো এই ওয়াজ, এটা রোটের V3 কী হয়ে যাবে, রিটার্ন হয়ে গেল, তাই না? এই যে V3 লিখলাম, V3 লেখার পরে এই যে প্রিপোজিশনের পরবর্তী সবটা অংশ তুমি এখানে লিখে দাও, ইন দ্য 19th century। ঠিক আছে, আর তারপরে তুমি দেখে দাও সামন, তো পার্সন, তো আমি বাই সামন লিখে দিতে পারি। তবে একটু আগে তোমাকে বললাম যে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের অতটা গুরুত্ব থাকে না। ঠিক আছে, আর এমনিতে তো গুরুত্ব থাকে না অতটা, তারপর আবার বাই সামন দিয়ে এমন একটা জিনিস বলতে চাইছে যে এটা কোনো সার্টেনিটি নেই, বলে এটাকে না লেখাটাই ভালো। ঠিক আছে, তুমি এই লাইনটা পড়ে দেখো, তো এখানে তুমি শুধু কী গুরুত্ব দিলে, এখানে শুধু লেটার লেখাটাকে বেশি গুরুত্ব দিলা, আর উপরে বাক্যতে সামনকে গুরুত্ব দেওয়া হয়েছে, কে যে লিখেছে লেটারটা। আর নিচেটাতে বললাম যে হ্যাঁ লেটারটা লেখা হয়ে গেছে, কে লিখেছে না লিখেছে ওটা আমাদের দেখা দরকার নেই। ভয়েস চেঞ্জ এভাবেই হয়, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, দ্বিতীয়টাতে আসো, এটা মুছে দিই, বোর্ডটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না। আচ্ছা, এখানে দেখো অর্ঘ্যদ্বীপ নোজ, জানে। আচ্ছা, কি জানে বলো তো, এই কি এর অ্যান্সারটা হচ্ছে দ্য সলিউশন। আচ্ছা, তো কোথাকার সলিউশন। ঠিক আছে, দেখো টু দিস প্রবলেম, তো আমি ভেবে নিলাম এটা আমাকে হয়ারে অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, এই তো ভেঙে গেল, এটা আমরা হট, একটা বললাম কার অ্যান্সারটা আমাকে আগে নেবো, হটের, তো আমি কী লিখবো এখানে, আমি লিখবো কি দ্য সলিউশন। এই সলিউশন মানে সমাধান, সবসময় কি সিঙ্গুলার হিসাবে হয়। দেখো এটা V1 আছে, তো ইজ হবে না আর হবে, তাহলে ইজই হবে, দ্য সলিউশন ইজ। এবার V3 কী হবে, দেখো এটা নো এর V3 কী হবে, দেখো নন, এটুকু হয়ে গেল। এবার নানের পরে বলেছিলাম একটা সুইটেবল প্রিপোজিশন নিতে বলেছিলাম, তাই না? এই সুইটেবল প্রিপোজিশন বলেছিলাম বাই হতে পারে, ইন হতে পারে, উইথ হতে পারে, ঠিক আছে, টু হতে পারে, আর কি হতে পারে, অ্যাট হতে পারে, এগুলো কয়েকটা হতে পারে। তো টু কার ক্ষেত্রে হয় মনে রাখবা, নো থাকলে টু বসবে, মানে নান টু। তারপরে তোমাদের হচ্ছে ম্যারিড থাকলে মানে ম্যারিড টু। আচ্ছা, যদি থাকে কনফাইন্ড টু, রেস্ট্রিক্টেড টু, এরকম কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো পরে টু বসে। তাহলে নোন আছে, তাহলে টু বসে দিলাম, তাই না? নান টু, তাহলে এবার টু দিস প্রবলেম, এই পুরো অংশটাকে আমরা লিখে দিলাম আর কি। ঠিক আছে, কারণ দ্য সলিউশন ইজ নান টু দিস প্রবলেম, কি বাই অর্ঘ্যদ্বীপ। কেন নোয়ের পরে একটা টু তো অলরেডি নিয়ে নিলাম কিনা, বললাম এখানে বাই অর্ঘ্যদ্বীপ দেওয়ার মানে দিতে কোনো আপত্তি নেই। আচ্ছা, 3 নম্বর দেখো ফাদার স্ন্যাচড দ্য লেটার, এটা দেখো হটের অ্যান্সার আছে। তাহলে এই অ্যাওয়েটা কি, অ্যাওয়েটা না, অ্যাওয়েটা এর সঙ্গে আছে, মানে অ্যাকচুয়ালি এটা ফেজাল ভার্ব আছে এরকম, যে স্ন্যাচড অ্যাওয়ে। তো দেখো এই অ্যাওয়ে তো প্রিপোজিশন, তাই না? এই প্রিপোজিশন এই ওয়ার্ডটার সঙ্গে যুক্ত আছে, মানে এটা ফেজাল ভার্ব আছে। এটুকু তোমাকে সাধারণ জ্ঞান রাখতে হবে যে এটা ফেজাল ভার্ব আছে। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি বাক্যটা এরকম আছে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, অ্যাকচুয়ালি বাক্যটা এরকম আছে কি ফাদার স্ন্যাচড দ্য লেটার, সরি ওটা কি ফের লিখছি যে স্ন্যাচড অ্যাওয়ে দ্য লেটার ফ্রম সমি। ঠিক আছে, তুমি তো বলে স্যার এই আওয়ারটাকে তাহলে বাইরে কেন পাঠালো, এটা কখনো লেটারদের, ন্যারেটারদের, রাইটারদের একটা এমফাসিস করার জন্য আর কি এরকম একটা লিখে দিই, তো এটা একটা ফ্রেজাল ভার্ব হয়ে গেল। ঠিক আছে, আর যখনই ফ্রেজাল ভার্ব হয়ে গেল তখন দেখো প্রিপোজিশন আছে, এটা ভার্বের সঙ্গে যুক্ত হয়ে একটা নতুন ওয়ার্ড গঠন করে, যেমন হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কী হয়, জল হয়। তো হাইড্রোজেনের ধর্ম আলাদা, জলের ধর্ম আলাদা, অক্সিজেন ধর্ম আলাদা, জলের ধর্ম আলাদা, তাই না? এই জলটার মধ্যে অক্সিজেনের কোনো ধর্ম নেই, আর এই হাইড্রোজেনের কোনো ধর্ম থাকে না। ঠিক ওরকম যখন কোনো ভার্বকে পাওয়া যায় তার সঙ্গে কোনো প্রিপোজিশন লাগায়, তা একটা নতুন একটা ফ্রেজাল ভার্বে জন্ম দেয়। এই ফ্রেজাল ভার্বে এই প্রিপোজিশন থাকা সত্ত্বেও তার কোনো ধর্ম এখানে থাকে না। বুঝা গেল? একটু হালকাভাবে বলতে চাইলাম আর কি, আশা করি বুঝতে পেরেছো। তো ঠিক করে যখন হলো, তাহলে হটের অ্যান্সার কী আছে বলো, এখানে হটের অ্যান্সার কী আছে, দ্য লেটার। আর এটা হয়ের অ্যান্সার আছে কোথা থেকে, ফ্রম সমি। ঠিক আছে, এটা যখন হয়ের অ্যান্সার দিব তো একে কোথায় রাখবো, V3 পরে রাখবো। তো এই দ্য লেটারটা আগে রাখো। ঠিক আছে, আপাতত এটা কাটো, আমি এটা অ্যান্সার লিখছি কি দ্য লেটার। এবার তার স্ন্যাচড V2 আছে, তাহলে কি ওয়াজ নিয়ে নেবো একটা, যেহেতু সিঙ্গুলার আছে, দ্য লেটার ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে। ঠিক আছে, স্ন্যাচড অ্যাওয়ে লিখলাম। লেখার পরে এবার যেটা V3 লিখে দিয়েছি, এরপরে হোয়ার অ্যান্সারটা লিখে দিব। ঠিক আছে, তাহলে কি হবে, ফ্রম সমি।
একটা জিনিস খেয়াল করো তো, এখানে কিন্তু দেখার জিনিস যে দেখো এটাও প্রিপোজিশন এটাও প্রিপোজিশন, পরপর দুটো প্রিপোজিশন হয়ে যায়, তাই না? পরপর দুটো প্রিপোজিশন তো সম্ভব না বসানো, কিন্তু একটু আগে বললাম এ কি আর প্রিপোজিশন আছে, এর কি প্রিপোজিশনের ধর্মটা আছে কি? একদম নেই। তাহলে এটা হয়ে গেল তোমার ফ্রেজাল ভার্ব, তাহলে এটা তোমার একসঙ্গে বসাতে পারবে ফ্রম স্বামী, এখানে কোনো বসালে কোনো সমস্যা নেই হলো। আর যেহেতু ফাদার আছে তো একটা পার্সন, তাহলে বাই ফাদার দেখা যাবে। আশা করি বুঝতে পারছো আমি তোমাদের কনসেপ্টটা আর কি ধরাতে চাইছি যে কীভাবে এটা কনসেপ্টটা কাজ করছে। ঠিক আছে, মুছে দিই। তুমি যদি কোনো কিছু বুঝতে না পারো বা কোনো যদি মিসকনসেপশন চলে আসে তো কমেন্ট সেকশন আমাকে অবশ্যই জানাবে। তারপরে দেখো, ডাজ সি সিং এ সং? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো এই যে জিজ্ঞাসাটা চলে এসছে, তো তুমি বলতে পারবা জিজ্ঞাসাটা কার উপর ডিপেন্ড করছে? এটা আমি তোমার সাথে একটা বাক্য লিখি কি, যে হোয়াট ডিড স্বামী ডু? জিজ্ঞাসা, তুমি কি বলতে পারবা এই জিজ্ঞাসাটা কার উপর নির্ভর করে এসছে? এই জিজ্ঞাসা কার উপর এসছে? অনেকে বলবো হোয়াটের জন্য এসছে, কিন্তু না, কখনোই হোয়াটের জন্য এসছে না। এটা বাক্য আর লিখি যে হোয়াট আর সি ওয়ান্টিং জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা কার উপর ডিপেন্ড করে? কখনো এই হট বা হু বা কোনো ডাবল এজ কোশ্চেনের উপরে নির্ভর করে। তাহলে কার উপর নির্ভর করে? ওটা নির্ভর করে একমাত্র সাবজেক্ট আর অক্সিলারি ভার্বের এগ্রিমেন্টের উপরে। ঠিক আছে, তার মানে তুমি মনে রাখো ভালো করে যে যদি সাবজেক্টের আগে কোনো অক্সিলারি ভার্ব যদি বর্তমান থাকে তাহলে ওই সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা হবেই হবে, কিছু স্পেশাল কেস ছাড়া। ঠিক আছে, তো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে বলেই জিজ্ঞাসাটা আছে। ঠিক আছে, দেখো এই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে বলেই জিজ্ঞাসাটা আছে। যদি আমি এই বাক্যটাকে এভাবে লিখতে যাই তাহলে কিন্তু জিজ্ঞাসা আর থাকবে না, হটকে রেখে দিলাম কোনো সমস্যা নেই। যখন এটাকে চেঞ্জ করে দিই তখন সি, আচ্ছা সি ইজ হবে রে, আর লিখে বসে আছে ইজ হবে, তাহলে সি ইজ ওয়ান্টিং। দেখো এই যে কম্বিনেশনটা আমি ঠিকঠাক করে দিলাম তখন এখানে জিজ্ঞাসা আর হবে না, দিলে বাক্য ভুল হয়ে যাবে। বুঝে গেল? তো এখানেও ওই রকম, তুমি বলছো এখানে তো ডিড আছে, বি ভাব কোথা থেকে আসলো? মানে বি ভাব তো নেই, তো ডু কেন আসলো? কেন এখানে প্রাইমারি ভার্বের মধ্যে বি ভার্ব আর হ্যাভ ভার্ব নেই, অথবা কোনো মডেল ভার্ব নেই। এগুলো কোনো কিছু না থাকলে ডু এর সাহায্য নিতে হয়, আর ডুটা নির্ভর করে তার মেন ভার্বের উপর, ঠিক যেমন এখানে নির্ভর করেছে। দেখো এই সি সিং এ সং এইটুকু তোমার বাক্য ছিল, ঠিক আছে, এখানে ধরো এস লাগানো ছিল। তো এই বাক্যটাতে জিজ্ঞেস চিহ্ন আনতে গেলে আমাকে কী করতে হবে? আমাকে একটা অক্সিলারি ভার্ব আগে করতে হবে, কিন্তু এখানে তো অক্সিলারি ভার্ব নেই, তো কার সাহায্য নিতে হয়েছে আমাকে? দেখো আমার ডু এর সাহায্য নিতে হচ্ছে। ডু নিজেও একটা অক্সিলারি ভার্ব, তাই না? যেহেতু এখানে অক্সিলারি ভার্ব বলতে আমি কী বলতে চাইলাম? বি ভার্ব, হ্যাভ ভার্ব আর মডেল ভার্ব, এই তিনটার মধ্যে কোনোটাই নেই, তখন আমি কার সাহায্য নিয়েছি? আমি ডু এর সাহায্য নিয়েছি। আর এই ডুটা নির্ভর করে কার উপরে? দেখো এই মেন ভার্বের উপরে। এখানে সিংস ছিল বলে এটা কি ডাজ হয়ে গেছে, তো দেখো ওটা কেন হচ্ছে ডাজ সি সিং এর সঙ্গে ওই জিজ্ঞাসা চলে এসছে। এবার আমি যদি এর জিজ্ঞাসা যদি হটাতে চাই, এই জিজ্ঞাসা যদি আমি সরাতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? আমাকে এর নর্মাল পজিশন নিয়ে চলে আসতে হবে। তাহলে আগে যেরকম ছিল তো সি এর ডাজটা কার? দেখো সিং, তার নিশ্চয়টা কী ছিল? সিং ছিল, সিংস এ সং। দেখো জিজ্ঞাসা দিতে পারবো না, এটা ভয়েস চেঞ্জ করো, প্রেরণীয় ভাষা করি। এটা ভয়েস কি এ সং, মানে হট অ্যান্সার এটা আসছে, তখন এ সং ইজ নিব, এখানে ভি ওয়ান আছে এখানে, তাহলে সিং এ সং ইজ সং, ভিতরে হয়ে গেল। আর পার্সন যেহেতু আছে সি, তো বাই হার হয়ে গেল। কিন্তু ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমাকে কিন্তু শেষে জিজ্ঞাসা রাখতেই হবে। আর শেষে যদি জিজ্ঞাসা রাখতে হয় তাহলে আমাকে কী করতে হবে? অক্সিলারি ভার্ব আগে করতে হবে। আর এই বাক্যের মধ্যে অলরেডি আমি কি অক্সিলারি ভার্ব পেয়ে গেছি, তাই না? তো আগে করে দাও, আগে করলে অ্যান্সারটা কী হয়ে গেল? তাহলে এরকম হয়ে গেল ইজ এ সং বাই হার। দেখো এই জিজ্ঞাসা কেন হলো? দেখো এই যে সাবজেক্ট আগে তুমি কী দিলে, এটা তো সাবজেক্ট নয়, এটা ধরো যে একটা নন ডুয়ার একটা আর কি অবজেক্ট আছে, এটা নন ডুয়ার সাবজেক্ট হতে পারবো আর কি। তো তারা কী করলাম? দেখো তার আমি ইজ বসালাম, যেই আমি অক্সিলারি ভাব নিয়ে চলে আসলাম, জিজ্ঞাসা অটোমেটিক চলে আসলো। এই অংশটা বোঝা গেল? আশা করি বোঝা গেছে। কোনো সমস্যা হলে ভিডিও রিমাইন্ড করে আবার দেখে নাও, আবার কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাও। ঠিক আছে, দেখো পরবর্তীতে আসে, দেখো পরবর্তী কী আছে? হ্যাভ ইউ পুট ইট ইন ইউর পকেট। দেখো এটা জিজ্ঞাসা আবার চলে এসে, একে জিজ্ঞাসা সরাও, জিজ্ঞাসা সরাতে গেলে দেখো অক্সিলারি ভার্ব আছে, এই যে দেখো আছে, ওটাকে ভিতরে ঢুকে দাও সাবজেক্টের ভিতরে, তাহলে কী হল বাক্যটা এরকম? ইউ হ্যাভ পুট ইট কি ইন ইউর পকেট। দেখো জিজ্ঞাসা হয়ে গেল, কারণ তুমি যেই এটা ফরমেশন ঠিক করে দিলা তখন এখানে জিজ্ঞাসা আর বসলো না, তাই না? এবার এই বাক্যটাকে তুমি ভাঙো। দেখো ইউ হ্যাভ পুট, তুমি এটা রেখেছো কি ইট, হটের অ্যান্সার ইট দিল আমাকে, ইন ইউর পকেট এটা হয়ের অ্যান্সার দিচ্ছে আমাকে, আমি হয়ের অ্যান্সারটা নিয়ে আসবো না, আগে বলেছি কার অ্যান্সার শুধু হ্যাটের হটের অ্যান্সার নিয়ে আসবো, তখন ইট বসালাম, তাই না? ইট। এবার আমি কি একটা অক্সিলারি ভাব নিতাম না, হেল্পিং ভাব বলেছিলাম না, এই হেল্পিং ভাব অলরেডি এখানে দেওয়াই আছে, তো আমি এটা বসিয়ে দেবো এখানে, তো এখানে হ্যাভ আছে ইউ এর জন্য, তাহলে এখানে কি নেবো? হ্যাজ নিব, ইট হ্যাজ। আর আমাকে বি ভাব একটা নিতে হবে, তো বি ভাব এই যে নিলাম, কিন্তু হ্যাজ বলে আমি V3 নিব, তাহলে দেখো হ্যাজ ভাবের সময় V3 বসে, তাহলে বিন বসিয়ে দিলাম। আর তারপরে কী দেবো? V3 নিব, পুটের V3 কি পুট হয়ে গেল। আর হয়ের অ্যান্সারটা এখানে লিখে দাও কি ইন ইউর পকেট, তাহলে বাই
বাই ইউ, ইউটা একটা পার্সন রেখে দিলাম। ঠিক আছে, এবার কোশ্চিনে আমাকে জিজ্ঞাসানো আছে, তো আমাকে কী করতে, আমাকে জিজ্ঞাসা রাখতে হবে। এবার জিজ্ঞাসা রাখতে কি আমি কি একটা অক্সিলারি ভার্বটা কী করবো, আগে করে দিব। তাহলে দেখো হ্যাজ ইট বিন পুট ইন ইউর পকেট বাই ইউ, জিজ্ঞাসা। ক্লিয়ার? আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, কেন আমি জিজ্ঞাসা দিচ্ছি কোথায়, কেন জিজ্ঞাসা দিচ্ছি না। কনসেপ্টটা ক্লিয়ার করো, তোমরা সব নিজে নিজে এমনিতে পেয়ে যাবো। পরবর্তীতে আসি। পরবর্তী আমাদের কাছে রয়েছে, দেখো আমাদের কাছে রয়েছে 6 নম্বর, কি লতা মঙ্গেশকর ইজ কল্ড, অলরেডি B+V3 আছে, তার মানে এটা প্যাসিভ আছে, বাস। তাহলে কুইন অফ মেলোডি, তো কথা দেখো, তাহলে এটা কিন্তু আর সাবজেক্ট নয়, এটা মানে তার নন ডুয়ার সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, তার মানে নিশ্চয় লতা মঙ্গেশকর এই সাবজেক্টটা কারো দ্বারা প্রভাবিত। কীরকম প্রভাবিত, যে লতা মঙ্গেশকরকে ডাকা হয়, কী ডামনা ডাকা হয়, কুইন অফ মেলোডি। ঠিক আছে, তো কারা ডাকে, দেখো এখানে কার দ্বারা প্রভাবিত হয়েছে, তো নিশ্চয় কেউ না কেউ ডাকে। তো আমি বললাম যে হয় মানুষরা ডাকে, আর নাহলে আমরা ডাকি। ঠিক আছে, দুটোর মধ্যে একটা সাবজেক্ট নিতে পারো। তাহলে আমি এখানে লিখবো কি, আমি পিপল লিখবো, অথবা কী লিখবো, উই লিখবো, যে কোনো একটা। ঠিক আছে, উইও লেখা যায়, পিপল লেখা যায়। পিপল দেখো কি করে, তো এরপরে ভার্বটা রাখবো আমি। দেখো এখানে ইজ কল্ড আছে, তো আমি এখানে এমন কি ভার্ব নেব যে ঘুরে এখানে ইজ কল যাতে আসে। তো কীরকম বলতো, আমি যদি এখানে শুধু কল নিয়ে নিই, পিপল প্লুরাল আছে, তো এখানে ইজ যোগ হবে না, তো পিপল কল। ঠিক আছে, কল কাকে ডাকে, লতা মঙ্গেশকর ডাকে, তো আমি এখানে দেখো লতা মঙ্গেশকর। ঠিক আছে, কী নামে ডাকে, কুইন অফ মেলোডি, তারপরে রেখে দেবো আর কি। দেখো যা ছিল কুইন অফ মেলোডি, দেখো রেখে দিলাম। তখন দেখো এই বাক্যটাকে তুমি ক্রস চেক করো, এখানে নিয়ে যাও, দেখো ওটাই ঘুরে ফিরে হবে। দেখো দেখো পিপল ডাকে, কাকে ডাকে, লতা মঙ্গেশকরকে ডাকে। তো লতা মঙ্গেশকর ডাকে, দেখো কি নামে ডাকে, দুটো অ্যান্সার পেলাম, যে কোনো একটা নিয়ে কাজ করবো, তাই না? যে কোনো একটা নিয়ে কাজ করবো। দুটো যদি অবজেক্ট পাওয়া যায়, মানে ট্রানজিটিভ অবজেক্ট যদি দুটো থাকে, হটের অ্যান্সার আছে, হুয়ের অ্যান্সার আছে, হোমের অ্যান্সার আছে, আমাকে যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। লতা মঙ্গেশকর নিয়ে কাজ করেছে ওরা, লতা মঙ্গেশকর নিলাম। তারপরে দেখো যেহেতু V1 আছে, সে তোমার কি ওই জন্য ইজ নিয়েছে ওরা, তাই না? তার এখানে V1 রাখতে হবে, বলে এখানে ইজ আসবে। তারপরে কলের ভিতরে কি কল্ড, আর বাকি পোর্শনটা কী বল এখানে রেখে দিব পরে, V3 পরে। এখানে যদি হটের অ্যান্সার নিয়ে কাজ করি, তো বাকি পোর্শনগুলো আমি কী করবো, V3 পরে রেখে দেবো। ঠিক আছে, সিম্পল নিয়ম, আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরে 7 নম্বর দেখো, তাপু ওয়াজ প্রিপেয়ারিং কফি। তো এখানে দেখো তাপু ওয়াজ প্রিপেয়ারিং কফি, কী করছে বলো তো, ও কফি করছে। তো তুমি বলো স্যার অলরেডি তো এখানে প্যাসিভ ভয়েস আছে কি না, দেখো বি ভার্ব তো আছে বটে, কিন্তু V3 আছে কি নাই। তো একটা কথা মনে রাখবা, যখন কোনো বাক্যের, আমরা কি জানি, আমরা জানি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এটা দিয়ে বাক্য গঠন হয়। এই ভার্ব পজিশনে দুটো ভাব থাকতে পারে, তো অক্সিলারি ভাব থাকতে পারে, আবার মেন ভার্ব যেটা অ্যাকশন ভার্ব বলছে ওটা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি মাঝে মাঝে বলি, যদি তুমি এই অক্সিলারি ভার্বের জায়গায় যদি তুমি বি ভার্ব পেয়ে যাও, তাহলে বি ভার্বের পরবর্তী যে মেন ভার্ব থাকবে দুটোর মধ্যে একটা হবে, হয় ভার্বের সঙ্গে আইএনজি হবে, নাহলে V3 হবেই, নাহলে অন্যটা ভুল হয়ে যাবে। তুমি বি ভার্বের পরে ভার্বের সঙ্গে আইএনজি নিলে ওটা কি, ওটা কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে, যেমন তাপু ওয়াজ প্রিপেয়ারিং কফি, এটা যে পাস্ট কন্টিনিউয়াস, আমি যখন ইজ লিখতাম, তো তাপু ইজ প্রিপেয়ারিং কফি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? তো বি ভার্ব কি হয় একবার ভি সঙ্গে আইএনজি নিয়ে বাক্য গঠন করবে, নাহলে বি ভার্ব V3 নিয়ে বাক্য গঠন করবে। V3 নিয়ে বাক্য গঠন করে, তো ওটাকে আমরা বলি প্যাসিভ। আর মাঝখানে কোনো রুলস নেই, মানে মাঝখানে কোনো কিছু হবে না। যেমন V1 বসালে ভুল, V2 বসালেও ভুল, বি ভার্বের পরে V1ও বসবে না, V2ও বসবে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এই অক্সিলারি ভার্বের জায়গায় যদি হ্যাভ ভার্ব থাকে, তাহলে হ্যাভ ভার্বের পরে সবসময় মেন ভার্ব কী হয়, V3 হয়, বাস। হ্যাভ, হ্যাজ আর হ্যাড, বাস হয়ে গেল। যদি এই অক্সিলারি ভার্ব যদি কোনো মডেল ভার্ব থাকে, শ্যাল, উইল, উড, এই মডেল ভার্ব থাকলে কী হবে, এই মেন ভার্ব সব সময় 1 নম্বর ফর্ম হবে, সব সময় 1 নম্বর। মডেল ভার্বের পরে এই মেন ভার্ব কোনো দিন কোনো V2 কি V3 হয় না, সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম বসে। এবার 1 নম্বর ফর্ম বললেও ভুল হবে, তার মানে কী বলতে হবে, সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এটা সবথেকে অ্যাকুরেট অ্যান্সার। ভার্বের বেস ফর্ম বসে, অত গভীর এখন যাওয়ার দরকার নেই, যেটুকু বলছি একটু বোঝার চেষ্টা করবো আর কি। তো তাহলে বলো, এটা ওটাই আছে, এটা আমার কী আছে, এটা কিন্তু প্যাসিভে নেই, এটা কিসে আছে, কন্টিনিউয়াস ফর্মে আছে। এটাকে ভয়েস চেঞ্জ করতে হলে কী করতে হবে, ঠিক আবার একই নিয়ম কাজে লাগাও, আবার ওই একই নিয়ম কাজে লাগাও। কীরকম একই নিয়ম কাজে লাগাও, দেখো কি প্রিপেয়ারিং করছিল, কি হটের অ্যান্সার কফি। এবার শুধুমাত্র হটের অ্যান্সার দিয়েছে, দেখো হয় আর হয় না হয়, আর কারো অ্যান্সার নাই, আরও ভালো হলো। তাহলে কফিটাকে তুলো, যে কফি। এবার দেখো কফির পর একটা ফেজের ভাব নিতে হবে, সরি একটা বি ভাব নিতে হবে, তো বি ভাব অলরেডি আছে এখানে, আমি ওটাই বসিয়ে দিলাম। কফি সিঙ্গুলার বলে ওয়াজ রেখে দিলাম, ওয়াজ কি। এবার আইএনজি যেহেতু আছে, তো আমাকে কী নিতে হবে, দেখো বিং নিতে হবে, বিং প্রিপেয়ার্ড, তারপরে তাপু একটা পার্সন, তো জন্য বাই তাপু। আশা করি বুঝতে পারছো। 8 নম্বর দেখো, মিস্টার রয় টিচেস আস ইংলিশ, দেখো এখানে দুটো অ্যান্সার আছে, এই পোর্শনে দেখো দুটো অ্যান্সার, একটা আসও পেয়ে গেলাম, ইংলিশও পেয়ে গেলাম, মানে কি
হুম কাদেরকে, আমাদেরকে। ইংলিশ হট কি পড়াই আমাদের, মানে কি পড়াই, দেখো দুটো ট্রানজিটিভ অবজেক্ট পাওয়া গেল। তাহলে এক্ষেত্রে কী করবো, যে কোনো একটাকে নিয়ে কাজ করো। যদি উইকে নিয়ে কাজ করবে, আজকে নিয়ে কাজ করি, তাহলে এখানে কী হবে, দেখো উইকে নিলাম, উই, তাই না? আচ্ছা উইয়ের পরে কী নিবো বলো তো, উইয়ের পরে সবসময় কী হয়, ওয়ার হয় না আর হয়। তো এখানে দেখো টিচেস মানে V1 আছে, তাহলে কী নিবো, তাহলে কিন্তু আমরা আর নিব, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এখানে নিলাম আর, উই আর। এবার টিচার V3 ফর্ম কী রে, ডট, উই আর ডট, ঠিক আছে? এবার বাকি যে প্রশ্নটা থাকলো অবজেক্টের, সবসময় V3 পরে রেখে দিই, তাহলে তখন রেখে দিলাম ইংলিশ, ঠিক আছে? যেহেতু পার্সন আছে তো বাই মিস্টার রয়, ক্লিয়ার? এবার এটাকে যদি বলো স্যার আমি যদি এবার এই তো শুধু ইংলিশকে নিয়ে কাজ করি, তো যেমন ইংলিশকে নিয়ে কাজ করো, তো আমি দেখো ইংলিশকে আগে নিলাম, ইংলিশকে নেওয়ার পরে এবার দেখো কি নেবো, ইংলিশ, এবার দেখো ইজ নেব, কেন ইংলিশ তার সিঙ্গুলার সাবজেক্ট বলে ইজ নিলাম। ইজ কেন নিলাম, এটার জন্য নিলাম যেহেতু V1 আছে, ইংলিশ ইজ ডট V3 লিখে দিলাম, তাই না? ডট, আর বাকি যে আস পড়ে থাকলো এখানে আস, তো ডট আস রেখে দিব ওয়ার্কিং, ডট আস বাই মিস্টার রয়। এবার এখানে ছোট্ট একটা জিনিস তোমাকে বলার আছে কি জানো, যে এই যে V3-র পরে যদি কোনো পার্সন আসে তখন মেনে নেবে ওখানে একটা টু তোমাকে দিতে হবে, ঠিক আছে? এটা ছোট্ট একটা নিয়ম তোমার মাথায় রাখতে হবে। V3-র পর যদি তুমি কোনো পাও আর কি, যে কোনো পার্সন পাও, তো ওখানে তোমাকে টু দিতে হয়, প্রিপোজিশনটা দিতে হয়, বুঝে গেল? এবার দেখো এখানে আস আছে, তো এখানে উই কেন করলাম, কেন যে উই এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, আর উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। এরকম প্রোনাউন এগুলো তোমরা হয়তো পড়েছো আশা করি, যে কার কোনটা কী ফর্ম হয় বলে এগুলো ফর্মগুলো চেঞ্জ করতে হয়, ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? চলো তারপরটাতে চলো। দেখো দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন 1893, দেখো ওয়াজ সেট আপ, দেখো প্যাসিভ ভয়েসে আছে, তো প্যাসিভ ভয়েসে যে আসে তোমার নিশ্চয়ই স্কুলটা কি, স্কুলটা নন ডুয়ার, তাই না? তাহলে এর সাবজেক্ট নয়, তাহলে এটা কারো দ্বারা প্রভাবিত হয়েছে, কেন অলরেডি প্যাসিভ আছে এটা। তো তৈরি হয়েছে মানে হয়েছিল, তো কে তৈরি করেছে, কেউ না কেউ তৈরি করেছে। তো আমি কেউ না কেউ কথাটা যখন আসবে তখন আমি সামওয়ান নিব, ঠিক আছে? ঠিক আছে, সামওয়ান নিব, সামওয়ান ওয়াজ সেট আপ, তো এটাকে আমাকে এখানে ফিট করতে হবে কীভাবে, তো সামওয়ান আমি লিখলাম সেট আপ, সামওয়ান তৈরি করেছে কি, দ্য স্কুল, দ্য স্কুলটাকে তৈরি করেছে, ঠিক আছে? কখন তৈরি করেছে, ইন 1893, দেখো পরপর রেখে দিলাম। এবার এটাকে তুমি এবার ক্রস চেক করো এটা আসছে কিনা, দেখো এটা V2 আছে, কী করে বুঝলাম, কেন দেখো এই সালটা দেখে বুঝলাম এটা V2 আছে, কারণ সেটাতে V1ও সেট হয় V3ও সেট হয়, কিন্তু বুঝবো কী করে, দেখো এই টাইম এলিমেন্ট থেকে বুঝলাম। তো দেখো এটা যেহেতু V2 আছে বলে দেখো এটা ওয়াজ নেওয়া হলো। ক্রস চেক করে এরকম প্যাসিভ থেকে অ্যাক্টিভ যখন তোমাকে দিবে কিনা মাধ্যমিকে, তো তুমি ওটাকে ক্রস চেক অবশ্যই একবার করে নিবা, ঠিক আছে, যে তোমার ওটা ঘুরে ওটা আসছে কিনা। তারপরে আসো, ম্যাঙ্গো জুস ইজ মেড অফ রাইপ ম্যাঙ্গোজ, দেখো এই যে ইজ মেড B+V3, তো প্যাসিভে আছে, তো প্যাসিভে যখন আছে তো ম্যাঙ্গো জুসটা এখানে নন ডুয়ার, মানে এর সাবজেক্ট নয়, এখানে এ কারো দ্বারা প্রভাবিত আছে। তো দেখো তৈরি হয় কি দিয়ে, দেখো বলছে যে ম্যাঙ্গো দিয়ে তৈরি হয় আর কি, ঠিক আছে? তো কোথা থেকে তৈরি হয়, এটা হয় অ্যান্সারটা তুমি নিতে পারো। এটাকে সমাধান কীভাবে করবো, সমাধান করার সময় তোমাকে মনে রাখতে হবে যে কে তৈরি করে, তো সামওয়ান বা পিপল, ঠিক আছে? তো আমরা তৈরি করি, মানুষরা তৈরি করে, পিপল। এবার ইজ মেড আছে, এটাকে ফিট করতে হবে আমাকে, তাহলে পিপল মেক V1 এস এই জন্য লাগলো না, কারণ এখানে স্পুলার নম্বর আছে, ঠিক আছে? তো পিপল মেক কি, ম্যাঙ্গো জুস, ঠিক আছে? ম্যাঙ্গো জুস তৈরি করে আর কি, ম্যাঙ্গো জুস তৈরি করে, তাহলে অফ রাইপ ম্যাঙ্গোজ, ঠিক আছে? তো আমরা এভাবে তৈরি করা হলো, ঠিক আছে, ক্লিয়ার? মেড অফ আর মেড ফ্রম দুটো কোথা থেকে হয় জানো, মেড অফ বলা হয় যেটা ফরমেশন তৈরি হয় না, ঠিক আছে? যে কোনো জিনিস থেকে তৈরি, যেমন লেদার থেকে জ্যাকেট তৈরি করা হলো, তো লেদার আর জ্যাকেট প্রায় একই রকম, ঠিক আছে? মানে লেদার আর জ্যাকেট, খালি ওর ফিজিক্যাল চেঞ্জেসটা করেছি, তাই না? আর মেডের পরে ফ্রম কখন হয় বলো তো, মানে অ্যাকচুয়ালি এটা মেকের V2, মেডের পরে ফ্রম কখন হয়, যখন ওর কেমিক্যাল চেঞ্জ হয়ে যায়, সেটা একদম কেমিক্যাল চেঞ্জ হয়ে গেলো, তেমন কোনো দুধ থেকে দই হয়ে গেলো, পুরো কেমিক্যাল চেঞ্জ, তাহলে চাল থেকে ভাত হয়ে গেলো, তো কেমিক্যাল চেঞ্জেস হলে কি হয়, ফ্রম হয়, ঠিক আছে? এটুকু তোমরা মনে রাখবা, প্রিপোজিশনে কাজে দেবে। চলো এটা হয়ে গেল, চলো তারপরে দেখো, তারপরটা আমরা যাই। তারপরে আমরা দেখো, দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য সং, তো এত বড় সেন্টেন্স আছে, দেখে কোনো মতেই ভয় পাবো না, আমি একটু আগে বললাম মাথা ঠান্ডা করে। এবার ওই যে হু হট হুম হয় এদের খোঁজার চেষ্টা করো, দেখো খুঁজে পাচ্ছ কিনা দেখি। দেখো দে সাবজেক্ট, কুড ফিল, দেখো মডেল ভার্ব আছে, এটা মেন ভার্ব আছে, তো মেন ভার্ব মডেল ভার্ব পরে V1ই বসে সবসময়, ঠিক আছে? মডেলটার V2 আছে। কুড ফিল কি ফিল করছে, দ্য গান্ধীজিজ প্রেজেন্ট, দেখো এটা কিন্তু হটের অ্যান্সার। আচ্ছা কোথায় বলছে, অ্যামিড দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য সং, এটা কিন্তু হয়ের অ্যান্সার আসছে, তো হয়ের অ্যান্সার আসলো কি, আমি একটাকেও নিব না। আর অ্যামিডটা নিজে কি, দেখো প্রিপোজিশন, আর আমি আগেও বলেছি যে অবজেক্টে তুমি যদি প্রিপোজিশন পেয়ে যাও তাহলে ভেবো না যে ওর পরবর্তী অংশ কোনো পরিবর্তন হবে না, ওকে V3 পরে রেখে দিতে হবে। তাহলে দেখো আমি এটা ভয়েস চেঞ্জ করলে কী হবে, দেখো শুধুমাত্র হটের অ্যান্সার মানে গান্ধীজি প্রেজেন্স লিখবো, তাহলে কি গান্ধীজিজ প্রেজেন্স,
রেজিডেন্স। এবার দেখো এখানে কি আছে, এখানে আমি হেল্পিং ভার্ব নিব, তো অলরেডি ওখানে কি আছে আমাদের কিন্তু মডেল ভার্ব আছে। মডেল ভার্বের যে ফর্ম থাকবে ওটাকে বসিয়ে দিবা। গুড। আর মডেল ভার্বের পর একটা বি ভার্ব নিতে হবে, ঠিক আছে, মানে বি ভার্বের বেস্ট ফর্ম নিতে হবে। কেন নিতে হবে একটু আগে বললাম, বি। আচ্ছা, এর ভিতরে কী হবে দেখো, ফেল্ট, বি ফেল্ট, ঠিক আছে, ফেল্ট। এবার দেখো এই হোয়ার অ্যান্সার সবটা লিখে দাও, সবটা লিখে দাও। অ্যামিড দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য সং, হলো। এবার বাই দেম, পার্সন আছে, বাই দেম করে দাও। ক্লিয়ার? এখানে একটা ছোট্ট একটা কনসেপ্ট আছে। কেউ যদি বলে যে স্যার এখানে সবসময় মডেল ভার্বের পরে বি ভার্ব কেন নেওয়া হয়? হ্যাঁ, সব প্যাসিভ ভয়েস মানে তুমি দেখবা মডেল ভার্বে যদি প্যাসিভ ভয়েস থাকে তো একটা বি ভার্ব নিতে হয়, তারপরে ভিতরে নিতে হয়। কেন জানো? আমি একটু আগে বললাম মডেল ভার্ব, এটা মেন ভার্ব না, মডেল ভার্ব আছে। এই মডেল ভার্ব সব সময় পরবর্তী ভার্বটাকে কী নেবে, সবসময় তার বেস ফর্মটাকে নেবে। তো অ্যামিজারের বেস ফর্ম কি? বি ভার্ব, ঠিক আছে, অ্যামিজারের বেস ফর্ম বি ভার্ব। তো বেস ফর্মকে নিল, কিন্তু বেস ফর্মকে নিল, তো মডেল ভার্বের পরে আমি ভি3 কেন নিতে পারবো না? অ্যান্সারটা পেলে কি, যে মডেল ভার্ব তার পরবর্তী অংশকে সবসময় বেস ফর্মটা নেবে, ভি2 ভি3 কিচ্ছু নেবে না, ভি1 করে নেবে না। তো ওই জন্য দেখো এই বি ভাবটাকে বসিয়ে দুটোর মধ্যে ব্যালেন্স করা হয়। কেন? ভি3 না নিলে প্যাসিভ ভয়েস হবে না। তো মাঝখানে বি ভাবটাকে বসিয়ে দুটোকে ব্যালেন্স করে দেওয়া হলো এখানে, ঠিক আছে। এটা একটা কনসেপ্ট আর কি, এটা দরকার নাই তোমাদের, ঠিক আছে, এত গভীরে যাওয়ার দরকার নেই। চলো তারপরে দেখেন, তারপরে অ্যান্সার করি। বলছে তিস্তা হ্যাজ ডান হার প্রজেক্ট। দেখো তিস্তা হ্যাজ ডান, করলো, কি করলো? হার প্রজেক্ট ওয়ার্ক, ঠিক আছে, হার প্রজেক্ট ওয়ার্ক। দেখো কী করলো, এটা হটের অ্যান্সার, ঠিক আছে। কীভাবে করলো? ভেরি কেয়ারফুলি, ঠিক আছে। তো এটা ভেরি কেয়ারফুলি দেখো হাওয়ার অ্যান্সার হয়ে গেলো। তো হাওয়ার অ্যান্সার নিয়ে কোনো কাজ করবো না, শুধু ভিতরে পরে রেখে দেবো। তাহলে তো হটের অ্যান্সার কি? হার প্রজেক্ট, এটা নিয়ে নেবো, হার প্রজেক্ট। হার প্রজেক্ট, এখানে হ্যাজ আছে তো হ্যাজই করে দিব, যেহেতু এখানেও হ্যাজ আছে সিঙ্গুলার জন্য এও সিঙ্গুলার, প্রজেক্ট হ্যাজ। তাহলে একটা বিন নিয়ে নিব, এখানে হ্যাজের পরে ভিতরে নিতে হয় আমাকে, তো বিন নিলাম। আর এখানে ডান নিয়ে নেবো, হ্যাজ বিন ডান, তাই না। হ্যাজের পরে ভিতরে মানে প্যাসিভ নাই, অ্যাক্টিভ আছে। কেন বলতো? এখানে বি ভার্ব নেই বলে বি ভার্ব আমাকে নিতে হলো। আর যখনই বি ভার্ব নিব তো হ্যাজ বলছে যে না আমি তো বি ভার্ব নিবা ঠিক, কিন্তু তার 3 নম্বর ফর্ম নিতে হবে, তো নিয়ে নিলাম। আর এটা ভিতরে কেন নিলাম? এটা প্যাসিভের জন্য নিলাম, ঠিক আছে। তো হার প্রজেক্ট হ্যাজ বিন ডান। ডান কি দেখো, এই হাওয়ার অ্যান্সার রেখে দাও, কি ভেরি কেয়ারফুলি। দেখো কোন সুন্দর, দেখো বাই, বাই কি? তিস্তা, তিস্তা একটা পার্সনের নাম, ঠিক আছে। এবার এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন কি জানো, যে স্যার আমি হার থেকে তো সি হয়, কিন্তু এখানে হার প্রজেক্ট কেন রাখা হলো? তোমাকে মাথায় মনে রাখবা, যদি এরকম হার, হিম, হিজ, ঠিক আছে, হিম তো হয় না, হিজ, এরপরে যদি কোনো নাউন দেখতে পাও তাহলে কী করতে হবে? তোমাকে এই পুরো অংশটাকে তুলে নিয়ে চলে আসতে হবে। তুমি হিজ থেকে আর হি করতে পারবো না, ঠিক আছে, হার থেকে আর সি করতে পারবো না, কেন? তারপরে নাউন আছে। দেখো হার আছে, তারপর প্রজেক্ট আছে, নাউন আছে। নাউন থাকলে চেঞ্জ করতে পারবো না। আর যদি নাউন টাউন কিছু নয়, শুধু হার আছে, বাক্যের শেষে শুধু হার আছে, তার মানে একটা উদাহরণ দিয়ে দিই, চট করে দিয়ে দাও। দেখো হি স্ল্যাপড, হি স্ল্যাপড হার। দেখো এরপরে কোনো নাউন নাই, তাহলে কী বলতো? এই হারটাকে তুমি সি করতে পারো, ঠিক আছে, বুঝে গেল? তো চলো পরবর্তীতে যাই, অত আর গভীরে যাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিও অনেক বড় হয়ে গেল। যদি কোনো সমস্যা থাকে তো বলবা, ওই টপিকে অবশ্যই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার চেষ্টা করবো। এবার দেখো 13 নম্বর, দেখো উই পেস্টেড গোল্ড টিন সেল স্টার অল ওভার দ্য কাইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস অন ইট। দেখো এত লম্বা যখন বাক্য আছে কিনা, দেখে ভয় পাবা না, মাথা ঠান্ডা করো, আর দেখো ভাবো, উই সাবজেক্ট, পেস্টেড ভার্ব, কি পেস্ট করলাম? গোল্ড টিন সেল স্টার, ঠিক আছে। এই পুরোটা আমার কি আছে? এই পুরোটা আমাদের কি আছে? একটা হটের অ্যান্সার দিচ্ছে আমাকে, দেখো এটা আমাকে হটের অ্যান্সার দিচ্ছে। কী করলাম? স্টার, অল ওভার দ্য কাইট, দেখো এটা আমাকে কিসে অ্যান্সার দিচ্ছে? এটা আমাকে হোয়ারে অ্যান্সার দিচ্ছে, বুঝে গেল? তাহলে অ্যান্ডের পর কি মনে রাখবা? অ্যান্ডটা কনজাংশন, বাটটা কনজাংশন, এদের দুই পারে ওয়ার্ডও থাকতে পারে, এদের দুই পারে ওয়ার্ডও থাকতে পারে, আবার এই দুই পারে কোনো সেন্টেন্সও থাকতে পারে। এই দুই পারে দেখো এটা সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্স, দুটো যখন সেন্টেন্স দুটো ভয়েস চেঞ্জ, বাস কথা শেষ, বুঝে গেল? তো চলো করি, এটা ভয়েস চেঞ্জ হয়ে গেল। এবার দেখো হ্যাড রিটেন, তো হ্যাড রিটেনে দেখো এটা তাহলে সাবজেক্টকে, এটা সাবজেক্ট কিন্তু এই উই আছে, ঠিক আছে। তো তাহলে বাক্যটা এরকম হয়ে গেল, এটা বাক্য এরকম হয়ে গেল যে অ্যান্ড উই হ্যাড রিটেন কি? হট অ্যান্সার আওয়ার নেম, কোথায়? 1 ইট, দেখো এটা আবার দেখো প্রিপোজিশন যেই আসলো তাহলে পুরোটা বাদ চলে গেল, তাহলে দেখো 1 ইট। এবার দুটোই ভয়েস চেঞ্জ করে নাও, তো এটার ভয়েস চেঞ্জ করতে গেলে কী করতে হয় বলো? তাহলে হট অ্যান্সার কী আছে? গোল্ড টিন সেল, তাই না, গোল্ড টিন সেল স্টার। তো আমি এগুলো এই ফাঁকা জায়গায় লিখে দিচ্ছি, তো আমি লিখলাম কি? গোল্ড টিন সেল স্টার্স, ঠিক আছে। তার পেস্টেড ভি2 আছে, তো আমি লিখলাম ওয়াজ পেস্টেড। ভি3 করলাম, এই ভি3 পরে দেখো হোয়ার অ্যান্সার লিখে দাও, অল ওভার দ্য কাইট, হলো এটা। এবার
বাই আস তুমি এখানে দিতে পারো, কোনো সমস্যা নেই, আচ্ছা দিয়ে দিই, পরে বলছি কী করতে হবে। বাই আস দিলাম, এবার অ্যান্ড আছে তো অ্যান্ড দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। আর হ্যাড রিটেনে দেখো কীভাবে লিখলাম, এভাবে লিখে দিলাম, মানে অ্যাকচুয়ালি এভাবেই ছিল। তো আমি এটা কী করবো, যে উই হ্যাড রিটেন অন ইট, কী রিটেন, আওয়ার নেমস, এটা ছুটে গেছে এখানে। তো হ্যাডের অ্যান্সার, হটের অ্যান্সার কী আছে, আওয়ার নেমস। তো আওয়ার নেমস এখানে দেখো অ্যান্ড আওয়ার নেমস, এখানে হ্যাড আছে তো আমি এখানে হ্যাড নিয়ে নিলাম, হ্যাড, তবে একটা বিন নিতে হবে, বিন রিটেন, ঠিক আছে, হ্যাড বিন রিটেন। তো ভিতরে পরে দেখো হোয়ার অ্যান্সার কি, অন ইট রেখে দিলাম, রাখার পরে আবার এখানে একটা বায়াস দিয়ে দিলাম, ঠিক আছে, বায়াস যেহেতু উই হচ্ছে এর সাবজেক্ট। এবার দেখো দুই জায়গায় বায়াস হয়ে গেল না, বাই আস দুই জায়গায় হয়ে গেল, দেখো একটা এখানেও বায়াস, এখানে একটা বায়াস, এই দুটো বায়াস তো আমি একই জনকেই বলছি, তখন সেক্ষেত্রে করবা যে আগের বায়াসটাকে ওখানে কেটে বাদ দিয়ে দিবা, মানে এটুকু মুছে দিবা, ঠিক আছে, এটুকু মুছে দিলাম, মানে এই বায়াসটাকে সব থেকে লাস্টে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, সব থেকে লাস্টে দিয়ে দেওয়া হলো, বোঝা গেল, তাহলে কমপ্লিট একটা ভয়েস চেঞ্জ হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। এর পিডিএফটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অ্যান্সারটা করা থাকবে না, ঠিক আছে, তোমরা ভিডিও দেখে তো অবশ্যই অ্যান্সারগুলো করে নিও। তারপর দেখো তারা ডিসকভার করলো, কি করলো, দ্য ক্যাটটা করলো, আবার প্রিপোজিশন পেয়ে গেলাম, মানে কি পুরোটা বাদ, এটাকে নিয়ে আর ভাবাই যাবে না, বুঝে গেল। এবার কী করবো, এটা ভয়েস চেঞ্জ করে দেখো, তো কি হট কি দ্য কাইট, তো হটের অ্যান্সার দ্য কাইট আছে, দ্য কাইট নিয়ে আসলাম, অক্সিলারি ভাব নিব, তো এখানে তো V2 আছে, তো এখানে ওয়াজ নিয়ে নিব, কেন এটা সিঙ্গুলার আছে, দ্য কাইট ওয়াজ, তার V3 কি ডিসকভার্ড, V3 নিলাম, নেওয়ার পরে যে অংশটুকু বাদ দিয়েছিলাম সবটা বসে দাও, অন দ্য টপ অফ এ ট্রি, তার দেখো বাই দেম, দের অবজেক্টিভ ফর্ম দেম, ঠিক আছে, হয়ে আশা করি। পনেরো নম্বর দেখো, বাট কনজাংশন আছে, ওকে রেখে দাও সাইডে, জো ওয়াজ নট লাইক, দেখো ওয়াজ আছে আবার লাইকড আছে, তো দেখো B+V3 তো প্যাসিভ আছে, তাই না, তুমি সে নট কোথেকে আসলো, তো নট কোনো বাক্যে বসাতে গেলে অক্সিলারি ভার্বের পরেই বসাতে হয়, বুঝে গেল। নট কোথায় বসাবো আমি, নট সবসময় অক্সিলারি ভার্বের পরে বসাবো, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ওখানে আমি ডু এর সাহায্য নেব, আর এই দুটো নির্ভর করবে মেন ভার্বের উপরে, যে ওই বাক্যের মধ্যে থাকবে। চলো এটাকে ভয়েস চেঞ্জ করতে, অলরেডি ভয়েস চেঞ্জ আছে, প্যাসিভ আছে, অ্যাক্টিভ করবো, তাহলে কীভাবে করবো, বাটটা আগে রেখে নাও, বাট রেখে নিলাম। দেখো এটা তাহলে নন ডুয়ার, তো নিশ্চয়ই এ জোটা কারো দ্বারা প্রভাবিত হয়েছে, তাই না, কারো দ্বারা প্রভাবিত হয়েছে, আমি লিখলাম সামওয়ান, সামওয়ান। এবার ওয়াজ আর লাইকড এই দুটোকে ক্লিয়ার করো, ওয়াজ লাইক এটাকে ফিট করতে হবে এখানে, কীভাবে ফিট করবো, যে সামওয়ান কিল্ড করলাম, তারপরে কি সামওয়ান কিল্ড জো করলাম। এবার দেখো নট আছে তো আমাকে নট লাগাতে হবে, এখানে নট যেই লাগাতে গেলাম সেখানে দেখলাম যে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর অক্সিলারি ভার্ব নেই তাহলে নট কী করে বসাবো আমি, তো নট বসাতে গেলে তো আমাকে কার সাহায্য নিব, তখন একটু বললাম তখন আমাকে ডু এর সাহায্য নিতে হবে, তাহলে এখানে আমি যেই ডু বসাবো, এখানে আমি যেই ডুটা নিব, এই ডুটা নির্ভর করবো কার উপরে, এই কিল্ডের উপরে, এর অলরেডি V2 আছে, তাহলে এ আর ডু হলো না, এ হয়ে গেল তোমার সামওয়ান, লিখে দিই, তাহলে এ হয়ে গেল তোমার ডিড, একে যখন ডিড করলাম তখন এ কিল্ড আর হবে না, এ হয়ে গেল কিল, ঠিক আছে, আর মাঝখানে তুমি নট বসিয়ে দাও, তাহলে বাক্যটা কীরকম আসলো, বাক্যটা এরকম আসলো, বাট সামওয়ান ডিড নট কিল জো, ঠিক আছে, বাস বাক্যটা এরকম হবে, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তীতে আমরা যাই, তো তখন এটা মুছে দিই। দেখো আই ওয়াজ লুকিং ফর এ স্টাগ ইন এ ওয়ার্কলুড, দেখো আই ওয়াজ, তারপরে দেখো লুকিং ফর ফ্রেজাল ভার্ব, মনে পড়ছে তো, এটা মাই ওন ট্রু ফ্যামিলির, দেখো এটা ফ্রেজাল ভার্ব আছে, ক্লিয়ার। এবার দেখো কি কাকে খুঁজছি, হুম এ স্টাগ, দেখো শুধু হুমের অ্যান্সার এটা আছে, আর এই প্রিপোজিশন যে আসলো এরপরে কিছু ভাবাই যাবে না, তো না এটা হোয়ারের অ্যান্সার, তেমন দেখো হটের অ্যান্সার কি আছে, এই স্টাগ, তো আমি নিলাম এই স্টাগ, ঠিক আছে, ওয়াজ আছে তো ওয়াজে রেখে দিলাম, কেন এটাও সিঙ্গুলার, তো এটাও সিঙ্গুলার ছিল ওয়াজ, দেখো ওয়াজ, এবার দেখো আইএনজি যেহেতু আছে তো বিং নেবো, বিং, তাহলে কি লুকড, তাই না, লুকড, আর সাথে ফরকে নিতে হবে, কেন যেটা ফিজিক্যাল ভার্ব আছে, ফর, বাকিটা যেটা লিখে দাও, ফর ইন অ্যান ওকউড বাই মি, ঠিক আছে, অথবা ইন অ্যান ওকউড, এটাকে যদি মেয়ের পরে বসাই তবুও কিন্তু ভুল হবে না, বাক্য হয়ে যাবে। অ্যান্সার দ্য কোশ্চেন, এটা কী করবো, এটা সম্পর্কে একটু বলতে হবে আমাকে, ঠিক আছে, এটা কীভাবে করবো, দেখো এখানে তো সাবজেক্টই নাই রে, এখানে তো দেখো শুধুমাত্র ভার্ব দিয়ে শুরু, তো এটাকে বলা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে কোনো সেন্টেন্সে আমরা সাধারণ কী জানি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবার কোনো সেন্টেন্স দেখা যায় ভার্বের পরে অবজেক্ট থাকে, মানে সাবজেক্ট উজ্জ্ব থাকে, এই ধরনের বাক্য বলা হয় ইম্পারেটিভ বাক্য, আর এই ধরনের বাক্যের স্ট্রাকচার মানে কাউকে অর্ডার দেওয়া, ঠিক আছে, তো V1 দিয়ে কোনো অবজেক্ট যখন শুরু হয় তখন এর মানে হয়ে যায় কি অর্ডার দেওয়া, তো এই অর্ডার যখন দেওয়া হয়ে গেল তখন এরকম বাক্যকে তখন ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে কী করতে হবে, যে ইউ আর অর্ডার্ড, যেহেতু অর্ডার করছি, তো ইউ আর অর্ডার্ড, তারপরে টু দেবো, টু দেওয়ার পরে যা আছে বাকিটা বসিয়ে দেবো,
অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। ঠিক আছে, তো এর একটু আর গভীরে যেতে গেলে কিছু বিশ্লেষণ আছে, লেট দিয়ে করা যাবে না সুর দিয়ে করা যাবে, অত ডিটেলস আমি যাচ্ছি না, এটা দিয়ে যেহেতু হয়ে যাবে তুমি এটা দিয়েই করো, লেট দিয়েও হবে। ঠিক আছে, লেট দ্য কোশ্চেন বি অ্যান্সার্ড, তো ওখানে কিছু একটা ব্যাপার স্যাপার আছে, ওটা বলতে না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। এটা দিয়ে যখন হবে তুমি করো। এবার যখন যদি প্লিজ থাকতো এখানে, তাহলে ইউ আর ওয়ার্ডের জায়গায় আমি কি দিতাম, রিকোয়েস্টটা দিতাম। এটা যখন দিয়ে যখন স্যার ঠিক দিয়ে দিচ্ছে, তো না অন্য কিছু নিয়ে ভাবা দরকার নেই, ওটা অন্য কোনো গ্রামার ক্লাসে ওটা কনসেপ্ট ক্লিয়ার করা যাবে। ঠিক আছে, তারপরে দেখো পরবর্তী আমাদের কাছে রয়েছে, দেখো যে নেভার স্প্রেড রিউমার্স। এটা কীভাবে ট্যাকেল করবো? দেখো নেভার তার নেগেটিভ ওয়ার্ড, স্প্রেড রিউমার, তো স্প্রেড রিউমারটা দেখো আমি যদি এভাবে করা যায়, স্প্রেড রিউমার, তো এটা যদি একটু আগে দেখো অ্যান্সার দ্য কোশ্চেন হিসাবে করলাম না, কীভাবে? তো ইউ আর ওয়ার্ডার টু, তো ওটাই লিখে দিই, ইউ আর ওয়ার্ডার টু স্প্রেড রিউমার, দেখো লিখলাম। এবার দেখো ঠিক এটা হয়ে গেল। এবার এখানে যে নেভার যেহেতু আছে, তো তুমি লাস্টে নেভার রেখে দাও, বাস হয়ে গেল। তারপর দেখো ট্রিজ শুড বি প্ল্যান্টেড, দেখো বি আছে আর V3 আছে, মানে প্যাসিভ আছে, তখন এই ট্রিজটা কারো দ্বারা প্লান্ট মানে হবে আর কি, বা প্রভাবিত হবে আর কি। এই ক্ষেত্রে দেখো কে করবে, ট্রিজটাকে প্ল্যান্ট কে করবে, আমরাই করবো, পিপল করবে, তাহলে পিপলটাকে আগে নাও, পিপল। শুড আছে তো শুডই রেখে দাও, যেটা মডেল ভাবতে হবে সেটাই রেখে দিতে হবে, শুড। আচ্ছা, তাহলে V3 আছে, তখন শুধু কী হবে, প্ল্যান্ট V1 করবো, কেন? যে মডেল ভার্ব সবসময় ভার্বের বেস ফর্ম হবে, আর প্লান্টের বেস ফর্ম প্লান্টই হয়, 1 নম্বর আর কি, প্লান্টের বেস ফর্ম প্লান্ট, কি ট্রিজ, বাস হয়ে গেল। তারপর দেখো দে মেড হিম ক্যাপ্টেন, দেখো এখানে দুটো অ্যান্সার আছে। ঠিক আছে, মেড হিম, এটা কমপ্লিমেন্ট আছে। ঠিক আছে, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, কার কমপ্লিমেন্ট, হিমের কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো কমপ্লিমেন্টটা কী করবো, কমপ্লিমেন্টটা সবসময় ভিতরে পর রেখে দিতে হয়। ঠিক আছে, তাহলে কীভাবে করবো এটা, তাহলে হিমটা মানে হু অ্যান্সার হিমটাতে, হিমটা হলো হি। ঠিক আছে, হিমের পরে এটা কমপ্লিমেন্ট আছে, হ্যাঁ কমপ্লিমেন্ট মধ্যে এটা কিন্তু নাউন নেই, এটাকে তুমি অ্যাডজেক্টিভ হিসাবে আছে বলি, তুমি এখানে এটা হি করতে হবে, হি ওয়াজ মেড, মেড কি, এই কমপ্লিমেন্ট এখানে রেখে দাও, ক্যাপ্টেন। ঠিক আছে, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম। তারপর দেখো মাই ফ্রেন্ড গেভ মি, দেখো গেভ মি এই স্টোরি বলতে হবে, একটা হটের অ্যান্সার আছে, আবার মি দেখো হুয়ের অ্যান্সার আছে, দুটো অ্যান্সার পেলাম, দুটো ট্রানজিট অবজেক্ট আছে, যে কোনো একটা নিয়ে কাজ করো। যদি মিকে নিয়ে কাজ করো তো আই করো, তাহলে আই, গেভ আছে তো ওয়াজ হয়ে গেল, আই ওয়াজ, V3 কি গিভেন, যা আছে পরপর রেখে দাও, এই স্টোরি বুক। ঠিক আছে, স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। ঠিক আছে, এবার যদি স্যার আমি এই স্টোরি বুক নিয়ে কাজ করবো, করো এই স্টোরি বুক ওয়াজ গিভেন। এবার টু মি, কেন গিভেনের V3 পরে তুমি পার্সন পেলে তাকে টু লাগাতে হবে, টু মি বাই মাই ফ্রেন্ড। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখবো যখন দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড, আবার V3 B প্লাস V3। ঠিক আছে, উইথ ফ্লাওয়ার, এই উইথটা কি বলতো, এই উইথটা সুইটেবল প্রিপোজিশন আছে। ঠিক আছে, তো এখানে এমনি এটা কারো দ্বারা প্রভাবিত হয়েছে, কম্পার্টমেন্টটা কে করেছে, কেউ একজন ওটাকে পূর্ণ করেছে, তাই না, পূর্ণ বলছি মানে সাজিয়েছে। তো এটা ভয়েসেন কীভাবে করা যায়, তুমি এটা করতে পারো আর কি, কীরকম, যে সামওয়ান ওয়াজ ডেকড আছে, তো আমি এখানে বললাম ডেকড মানে সাজানো, ডেকড কাকে, দ্য কম্পার্টমেন্ট, কি দিয়ে, উইথ ফ্লাওয়ার, এভাবে রাখতে পারো আর কি। আচ্ছা, আর দ্য গার্লস প্লেয়িং ক্রিকেট, এডুকেশন তুলে কি আরটা সাবজেক্টে ভরে পড়ো, তাহলে কী হবে, দ্য গার্লস আর প্লেয়িং কি ক্রিকেট, দেখো আর জিজ্ঞেসও নাই এখানে, এটা ভয়েস চেঞ্জ করতে পারবা তো, আর প্লেয়িং খেলছে, হট অ্যান্সার আগে নাও, মানে ক্রিকেট। তারপর দেখো কি ইট বিং প্লেড কি বাই দ্য গার্লস, তাই না। এবার জিজ্ঞেস আমাকে আনতে হবে, তাহলে দেখো একটা অক্সিলারি ভার্ব ট্রাই করে দাও, তাহলে কি ইজ ক্রিকেট বিং প্লেড বাই দ্য গার্লস, এই জিজ্ঞেস চলে আসলো, দেখো কত সহজ। চলো তারপরে দেখি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তোমাদের ধৈর্যের জন্য ধন্যবাদ। ঠিক আছে, তারপর দেখো স্যামুয়েল লুকড অ্যাট কিন্তু ফেজেল ভাব, তাই না। এবার লুকড অ্যাট কার প্রতি, হুম স্বামী, তো হুমে অ্যান্সারটা নিয়ে নাও, দেখো স্বামী, লুকড আছে তাহলে ওয়াজ নিয়ে নাও, ওয়াজ V3 একটাই, লুকড অ্যাট, তারপরে কি বাই স্যামুয়েল। তো তারপরে দ্য ড্রিম অল্টার্ড মি, এলটা মানে পরিবর্তন, চেঞ্জ, কাকে, আমাকে, তো আই ওয়াজ অল্টার্ড বাই দ্য ড্রিম। ঠিক আছে, তারপর দেখো 26 নম্বর দ্য অথরিটিজ পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ, দেখো হট অ্যান্সার দ্য ক্রিকেট ম্যাচ, পোস্টপন্ড V2, তাহলে করে কীভাবে করবো, দ্য ক্রিকেট
দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ postponed by the authority। ঠিক আছে, তাড়াতাড়ি তো হাতে একটু গন্ডগোল হয়ে গেল। আচ্ছা, ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য ক্যাট, দ্য সাবজেক্ট ফাউন্ড কি হট, দ্য ক্যাট, দ্য কাইট টাকা করো, সরি ক্যাট নয় কাইট, দ্য কাইট ওয়াজ ফাউন্ড কার দ্বারা, বাই ডিক অ্যান্ড মিমি। তো 28 নম্বর দেখো, ব্যাক অন দ্য আইল্যান্ড, দেখো এটা পুরোটা দেখো এতে আছে আর কি, একটা ফ্রেজ আছে কি দেখো, উই মেড প্লেন্টি অফ থিংস, উই মেড কি প্লেন্টি অফ কাইটেস, আমরা কী তৈরি করলাম, প্লেন্টি অফ কাইটেস। ঠিক আছে, তো এটা আগে লিখে দাও যে ব্যাক অন দ্য আইল্যান্ড এর প্লেন্টি অফ কাইটস ওয়ার মেড বাই আস। তো দেখো দ্য রোজেস স্মেল সুইট, ঠিক আছে, এই ধরনের বাক্যকে বলা হয় রুড সেন্টেন্স। আমি আর ডিটেলসে বলছি না, এরকম বাক্য আমি ভয়েস চেঞ্জ সেগমেন্টে আমি রেখেছি। ঠিক আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে এর ডিটেলসে তুমি আলোচনাটা পেয়ে যাবে, ওখানে তুমি ক্লাস করতে পারো আর কি। এটা বলা রুড সেন্টেন্স বা পসিভ। কেন, এটা দেখে তো মনে হচ্ছে যে অ্যাক্টিভ, কিন্তু মিনিংগত কি প্যাসিভ। রোজটা কখন সুন্দর হবে, যখন কেউ এসে যখন কী করবে, শুকবে। তো কারো দ্বারা যখন প্রভাবিত না হয়ে কী করে আমি মিষ্টি বুঝতে পারবো। কিন্তু স্ট্রাকচার অনুযায়ী দেখো, স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ স্ট্রাকচার, কারণ B+V3 নেই। তো এরকম এরকম বাক্যকে ভয়েস চেঞ্জ করার একটা আলাদা নিয়ম আছে, ফুল ডিটেলস কনসেপ্ট আমি যখন আলোচনা করেছি, তুমি প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। তো এখন কী লিখবো, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। তারপর দেখো হি ইজ স্পিকিং টু, দেখো স্পিকিং টু মি, দেখো এটা পুরো পেজ ভাবা আছে। দেখো আই এম বিং স্পোকেন টু বাই হিম। ঠিক আছে, এখানে বাই না দিলেও হবে, স্পোকেন টু হিম দিলেও এখানে হয়ে যাবে। ঠিক আছে, আই এম বিং স্পোকেন টু হিম। ঠিক আছে, এখানে বাই দিতে দরকার নেই, বাই হবে না। প্লিজ গিভ মি এ পেন, প্লিজ আছে তোমাকে ইউ আর রিকোয়েস্টেড টু, বাকি যা আছে রেখে দাও, গিভ মি এ পেন। ঠিক আছে, শুট দিয়েও হবে, ওর তো ডিটেলস আর গেলাম না, তাড়াতাড়ি শেষ করতে হবে। তাহলে দেখো লেট ইট বি ডান নাও, দেখো লেট ইট বি ডান, প্যাসিভে আছে, তাই না, প্যাসিভে তাহলে কী করতে হবে, দেখো নাও রেখে দেবো, লেটের কী করতে হবে যে আমি ডু ইট নাও। দেখো দ্য ক্যাট জিঞ্জিয়ারলি রিসিভস ইট, দেখো দ্য ক্যাট জিঞ্জিয়ারলি, এটা অ্যাডভার্ব আছে, রিসিভস ইট মানে হটের অ্যান্সার, দেখো ইট রিসিভস আছে, তখন ইট ইজ রিসিভড বাই দ্য ক্যাট। এবার জিঞ্জিয়ারলিটা তুমি ইট ইজের পরে দিতে পারো, বা এই জিঞ্জিয়ারলিটা সব থেকে লাস্টে দিতে পারো, যেখানে দাও দুটোই ঠিক। তাহলে দেখো দে উইল শিওরলি ডু ইট, এবার আবার ওই শিওরলি আছে, তাহলে ডু ইট তাহলে ইট, তাহলে উইল আছে তো উইল রেখে দাও, ইট উইল, তারপরে একটা বি নাও, ইট উইল বি ডান বাই দেম। এবার এই শিওরলিটাকে তুমি উইল বি এর পরে রাখতে পারো, অথবা সব থেকে লাস্টে রাখতে পারো, তোমার ইচ্ছা। দেখো আলোক এক্সপেক্টিং এ গুড নিউজ, আলোক এক্সপেক্টিং এ গুড নিউজ, এখানে গন্ডগোল আছে, ঠিক আছে, এখানে তুমি ইজ অথবা হবে অথবা ওয়াজ হবে, কিছু একটা হবে আর কি। ঠিক আছে, এখানে টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে হয়তো। তো সাপোজ ধরলাম যে আলোক ইজ এক্সপেক্টিং এ গুড নিউজ, কী এক্সপেক্ট করছে, গুড নিউজ, তাহলে এই গুড নিউজটাকে নিয়ে নাও, গুড নিউজ ইজ, কেন নিউজটা সবসময় সিঙ্গুলার হয়, গুড নিউজ ইজ এক্সপেক্টেড বাই আলোক। ঠিক আছে, আশা করি তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে কিছুটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। এই 35টাই পাওয়া গেছে 42টা স্কুল থেকে। তোমার যদি এটা ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তো তোমরা এটা বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে বন্ধু এটুকুই, ঠিক আছে, হ্যাভ এ নাইস ডে, তুমি সব ভালো থাকো।